গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের যেটি আমরা দেখতেছিলাম সেটি ছিল ইনভেন্টরি কন্ট্রোল। শেষের দিকে কিছু বাকি ছিল ইনভেন্টরি কন্ট্রোলে, সেটি আজকে আমরা শেষ করব। তো ইনভেন্টরি কন্ট্রোল সম্পর্কে আশা করি সবার ন্যূনতম যে ধারণা সেটি হয়েছে, যে আমাদের র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডস যেটি স্টোর করা হচ্ছে যে সেটিকে আমরা ইনভেন্টরি মানছি। তো ইনভেন্টরি সংজ্ঞা, টাইপস এগুলো তো আমরা দেখেছি যে বিভিন্ন স্টেজে সাধারণত ইনভেন্টরি গুলো থাকতে পারে। ইম্পর্টেন্স অফ ইনভেন্টরি সেটিও আমরা দেখেছি যে কেন আসলে এটি দরকার। তো প্রোডাকশন লাইনকে ঠিকঠাক রাখতে, প্রোডাকশনকে ঠিকঠাক রাখতে, মানে ডিমান্ড যেটি সেটিকে ফুলফিল করতে ইনভেন্টরি তো অবশ্যই দরকার। ওকে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ভিতরে আমরা দেখি ম্যানেজমেন্ট প্রসিডিউরের পারচেসিং কতটুকু রয়েছে, প্রোডাকশন কতটুকু হবে, হোল্ডিং কস্ট, বিষয়গুলো থাকে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোলের ফ্যাক্টরস যেগুলো একে আলাদা করবে অর্থাৎ প্রভাবিত করবে সেই ফ্যাক্টরগুলো, যেমন এখানে আমাদের রয়েছে কি কি: ডিমান্ড, টাইম, স্টক রিপ্লেনিশমেন্ট, নাম্বার অফ আইটেমস এটসেট্রা। তো একটু কস্ট নিয়ে কথা বলি, আজকে এখান থেকে শুরু করি। এটা যদি আমরা করেছিলাম, তো এখান থেকে শুরু করে শেষ করি আজকে আশা করি। তো প্রথমেতে আস্তে আস্তে যে ক্যাপিটাল কস্ট সম্পর্কে তো আমরা জেনেছি যে যেটা ইনভেস্ট করা হচ্ছে অর্থাৎ যে জিনিসটা কিনতে সেটিকে আমরা ক্যাপিটাল কস্ট বলছি। প্রোডাকশন কস্ট বা পারচেস কস্ট যেটি তৈরি করতে যেটি খরচ হচ্ছে বা পারচেস করতে যেটি খরচ হচ্ছে সেটি সাধারণত অর্ডারিং কস্ট আমরা বলে থাকি। পারচেসিং কস্টটাকে এখানে না বললেই বেটার। প্রোডাকশন কস্ট যেটি প্রোডাকশন করতে খরচ হচ্ছে। অর্ডারিং কস্ট যেটি অর্ডার করতে, অর্থাৎ তুমি গরু কিনতে যাওয়া, তাহলে গরু কিনতে গেলে এই যে যাচ্ছ তুমি গিয়ে কিনে নিয়ে আসতেছো, তাতে খরচ হচ্ছে না, সেটাকে আমরা অর্ডারিং কস্ট বলতেছি। এরপরে আমাদের ওইগুলোকে আরো ভাগে ভাগ করছি। এগুলো সেদিন আমরা দেখছিলাম যে অর্ডারিং কস্টটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন পার্চেসিং কস্ট, ইন্সপেকশন, অ্যাকাউন্টিং, ট্রান্সপোর্টেশন, সবগুলোকে কিন্তু আমরা ইনক্লুড করছি অর্ডারিং কস্টে। এরপরে ছিল ইনভেন্টরি ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, যেটিকে আমরা আলাদাভাবে বলছি যে স্টোরেজ কস্ট অথবা হ্যান্ডেলিং কস্ট, যে এটিকে যেখানে রাখবো সেখানে রাখার যে রেন্ট সেটি রয়েছে বা সেখানকার যে টেম্পারেচার থেকে শুরু করে বাকি সবকিছু কন্ট্রোল করে যে রাখাটা, সেটি একটি বিষয়। এবং সেই সাথে যে ম্যাটেরিয়াল গুলোকে হ্যান্ডলিং করতে হবে অর্থাৎ একখান থেকে অন্যখানে আনা নেওয়া করতে হবে, সেটি তো কস্ট হচ্ছে, যেটিকে আমরা হ্যান্ডলিং কস্ট বলছি। এরপরে শর্টেজ কস্ট, যেটার কথা বলছিলাম সেদিন, যে শর্টেজ কস্টের ভিতরে আমাদের যে রেপুটেশন লস সেটি রয়েছে। আমরা যে জিনিসগুলো বেশ বিক্রি করতে পারতাম সেটি বিক্রি করতে পারছি না, সেটিও লস। ওকে, এরপরে যদি আমরা বলি যে ইনভেন্টরি কন্ট্রোল টেকনিক, তো এত সমস্ত লসে না থেকে ইনভেন্টরিটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি বা কতটুকু দরকার সেটি কিভাবে আনতে পারি, তার জন্য অনেকগুলো টেকনিক এখানে বলা হয়েছে। তো প্রথমে যদি আমরা বলি জাস্ট ইন টাইম ইনভেন্টরি, সেদিন আমরা কথা বলেছিলাম যে জাস্ট ইন টাইম ইনভেন্টরি যদি তোমার এই ধরনের অ্যাভেলেবিলিটি থাকে, তাহলে তো তোমার ইনভেন্টরি গুলো বাসায় এনে বা গোডাউনে এনে রাখার দরকার নাই। ঠিক আছে, জাস্ট ইন টাইমে যেন আসে, সেই 2-1 দিন আগে পারচেস করলেই হচ্ছে। এবিসি অ্যানালাইসিস, সেটি ডিপেন্ড করছে তোমার এবিসি ক্যাটাগরি করে, যে কোনটা তোমার কতখানি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সের ভিত্তিতে তোমার কিনে আনা। যেমন একটা মেশিনের অনেকগুলো পার্টস থাকতে পারে, তার মধ্যে কিছু পার্টস থাকতে পারে যেগুলো সিপি ইম্পর্টেন্ট পার্টস অর্থাৎ ফাংশনাল পার্টস, যেগুলো ছাড়া একটা মেশিন চলবেই না, সেই সমস্ত পার্টস এই ক্যাটাগরি হতে পারে। এরপরে যে সমস্ত পার্টস না হলেও চলবে বা সেটি না হলেও কাজ চালানো যাবে, সেগুলো বি বা এরকম সি। ইনভেন্টরি অ্যানালাইসিস করে সেগুলো কিনে নিয়ে আসা বা রাখা, সেটি ক্যাটাগরির মাধ্যমে হতে পারে। ড্রপ শিপিং হতে পারে, বাল্ক শিপমেন্ট হতে পারে। বাল্ক শিপমেন্টের ভিতরে যদি আমরা বলি যে অনেকগুলো জিনিস একসাথে কিনলে সেটি সাধারণত চিপে নিয়ে আসা যায়, কিন্তু সমস্যা হলো কতগুলো জিনিস আমরা একসাথে কিনে নিয়ে আসবো, সেটিও কিন্তু কথা। বাল্ক শিপমেন্ট, ওকে, এরকম দেখা যাচ্ছে যে 2টা ট্রাকে তোমার ভর্তি হচ্ছে, আর একটু হলে আরেকটা ট্রাক লাগছে, কিন্তু সেটা ট্রাক ভর্তি হচ্ছে না, তাহলে তো ওই পরিমাণটা তোমার আনা যাবে না। যেন 2টো ট্রাক ভর্তি হয় এরকমটাই কিন্তু তোমাকে আনতে হচ্ছে। ঠিক আছে, ব্যাক অর্ডারিং বলতে একই জিনিস যখন বারবার অর্ডার করে, তো সেই ক্ষেত্রে র ম্যাটেরিয়াল গুলো
একেবারে নিয়ে আসা, তোমার যদি এরকম কনফার্ম হয়ে থাকে, কনসাইনমেন্ট রয়েছে, বলা হচ্ছে দ্য টেকনিক অ্যালাউস দ্য কনসাইনার ইউজুয়ালি হোলসেলার টু গিভ দ্য গুডস এন্ড কনসাইন ইউজুয়ালি রিটেলার। ওই যে দিয়ে দেয় না, যে ডিলার আছে, ডিলার আমাদের বিভিন্ন এলাকায় যে তেলের ডিলার, সারের ডিলার, বলেছে উইদাউট কনসাইন পেইং দ্য গুডস অফ ফ্রন্ট এন্ড কনসাইনার ইজ স্টিল অন গুডস। তারপর ক্রস ডকিং, সাইকেল কাউন্টিং, ক্রস ডকিং হতে পারে, সাইকেল কাউন্টিং হতে পারে। আরো কিছু রয়েছে, সেগুলোকে ফাস্ট, স্লো এন্ড নন মুভিং গুডস, এগুলো আমরা ক্যাটাগরাইজ করে আমার যে ইনভেন্টরি সেখানে আমি আমার মতো রাখতে পারি। এটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট টার্মস। আরো কিছু টার্মস রয়েছে, যেমন বান্ডলস। বান্ডলসটাকে বলা হচ্ছে গ্রুপ অফ প্রোডাক্ট দ্যাট আর সোল্ড অ্যাজ এ সিঙ্গেল প্রোডাক্ট। যেমন কিনে নিয়ে এসে তুমি একটা একটা করে বিক্রি করছো, বা এবারে মানে সরি একই সাথে তোমাকে ওই জিনিসগুলো বিক্রি করতে হচ্ছে বা এই ধরনের। তাহলে তুমি যদি ক্যামেরা বিক্রি করতে চাও, ক্যামেরার সাথে লেন্স, আরো যা ব্যাগ যা কিছু আছে সেগুলো সাথে থাকতে হবে। যে কোনো একটা জিনিস যদি না থাকে তাহলে সেটা বিক্রি নাও হতে পারে। কস্ট অফ গুডস অফ সোল্ড, সিওজিএস, এটা পরে আসবে। সো তাহলে কস্ট অফ গুডস অফ সোল্ড মানে কি, যেগুলো বিক্রি করেছি, যে ডিরেক্ট কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অ্যালং উইথ দ্য কস্ট অফ স্টোরিং দোজ গুডস। বলছিলাম সেদিন যে যেটার কোনো ইয়ে নেই, সত্যি কিনে এনে রাখছে, সেগুলোর কোনো কাজে লাগছে না, বা তুমি কোথাও লাইক স্টক তোমার স্টকে আছে, কিন্তু আলটিমেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটি আমরা বলতেছি যে এই খুব কমও না খুব বেশিও না, যতটুকু দরকার সেই পরিমাণটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলছি। এটা আমরা দেখবো কিভাবে নির্ণয় করা হয়। ওকে, তারপরে হোল্ডিং কস্ট, অর্থাৎ কোনো কিছু যেটা ক্যারিং কস্ট, বিজনেস এবং স্টোরিং কস্ট পুরোটাকে হোল্ডিং কস্ট বলছি। আবার ল্যান্ডেড কস্ট বলা হচ্ছে যে শিপিং, স্টোরিং, ইম্পোর্ট ফিস, যখন ওই শিপের মাধ্যমে আসবে তখন সেটাকে ল্যান্ড সেই কস্ট বলা হচ্ছে। লিড টাইম তো আমরা বুঝতেই পারছি কত সময় লাগে। রিওয়ার্ডার পয়েন্ট বলা হচ্ছে যে সেট ইনভেন্টরি কোটাস দ্যাট ডিটারমাইন দ্য রেকর্ডিং শুড অকার। একই জিনিস যখন তুমি বারবার করছো, অ্যাকাউন্ট কারেন্ট এন্ড ফিউচার ডিমান্ড এজ লিড টাইম, মানে 10 দিন পর পর তোমাকে আনতে হচ্ছে। সেফটি স্টক, ইউ নো অ্যাবাউট সেফটি স্টক, যে বাফার স্টক যতটুকু মানে থাকলে আমরা সেফ থাকবো, যে এর পরে হলে আর দরকার নাই। তো সেগুলো আমরা দেখতেছি বা সেটা নিয়ে বিশদ আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা আসি যে ফান্ডামেন্টাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর্মুলা। আমরা যেটি বললাম যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ডেস ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা, সেফটি স্টক ফর্মুলা, রিঅর্ডার পয়েন্ট ফর্মুলা, এগুলো একটু আজকে আমরা দেখে আজকের এই লেকচারটি শেষ করব। প্রথমে চলে আসতেছে আমাদের যেটি দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা আমরা গত ক্লাসেও কিছুটা দেখেছিলাম। দেখো বলা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু বাই দ্য রাইট অ্যামাউন্ট অফ stock and neither too little or not too much. You can easily formally define the optimal order quantity and minimize the when receiving inventory. তো এই যে কতটুকু আমরা কিনবো সেটি বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বোঝানোর জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করবো। এখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে একজন ভদ্রলোকের। তো এটি একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো এখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বোঝার আগে আমাদের একটু মনে করা দরকার। দেখো এখানে অ্যানুয়াল ইউজেস বলা হচ্ছে 1600 পিস। মনে করো তুমি একটা কোম্পানি, তোমার অ্যানুয়াল ইউজেস হচ্ছে 1600 পিস। বলা হচ্ছে প্লেসমেন্ট কস্ট সিঙ্গেল অর্ডারে তোমার একবারে খরচ হয়ে হচ্ছে, দেখা যাচ্ছে না, 800 টাকার মতো। কত? 100 টাকার মতো। ওকে, একবারে খরচ হয় তোমার, তুমি নীলক্ষেতে বই আনতে যাবা, 1600 পিস বই তোমার, মানে তুমি বছরে পড়ো বা তোমার দরকার হয় বা একটা ইয়ার হয়ে থাকে, তো সেটি তোমার নীলক্ষেতে একবার যেতে আসতে লাগে 100 টাকার মতো। ওকে, তো এরপরে আছে স্টোরেজ কস্ট। সেগুলো আবার মনে করো তুমি বইয়ের ব্যবসায়ী, মনে করো তোমার দিনাজপুর শহরে একটা বইয়ের দোকান আছে, তুমি ঢাকা থেকে তো আর 100 টাকা আসবে না, তাহলে আরেকটু কাছাকাছি বলি গাজীপুরে আছে, তো এখন তুমি সেখান থেকে নিয়ে আসো। তো সমস্যা যেটা হচ্ছে, তোমার এটি যখন তুমি বইগুলো এনে রাখতেছো তোমার লাইব্রেরিতে বা তোমার স্টোর হাউসে, বই আনা এবং ইয়েতে খরচ হচ্ছে তোমার, মানে এখানে স্টোর করতে, কন্ডিশনিং করে রাখতে বা কেয়ার করতে, হ্যান্ডলিং করতে খরচ হচ্ছে 8 টাকা। তো বলা হচ্ছে যে প্রাইস অফ এক বই কিন্তু তোমার খরচ হচ্ছে 50 টাকা। বিষয়টা একটু বুঝো। আমার 1600 বই বছরে বেচা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই 1600 পিস বই আমি কিভাবে আনলে আমার ইনভেন্টরিতে মানে
ঝামেলা হচ্ছে না, অর্থাৎ বেশি জায়গা দখল করবে না, অনেকদিন থেকে থাকবে না। অর্থাৎ মিনিমাম কতটুকু আমি আনলে আমার কস্ট সেভ হবে, সব দিক থেকে আমি লাভবান হব, সেটি বের করা। তাহলে আমার ১৬০০ টা বই প্রতি বছরে আমি বিক্রি করতে পারি। আমার লাইব্রেরি গাজীপুরে আমার এই একবার নীলক্ষেত গিয়ে আনতে খরচ হয় আমার হচ্ছে যে ৳১০০ করে। মানে একবার গিয়ে আসতে খরচ হয় ৳১০০। তুমি জয়বার যাবে আসবে। এটা ধরে নিলাম, হয়তো বেশি হবে। একবার গিয়ে আসতে তোমার খরচ হচ্ছে ৳১০০। তাহলে তুমি একবার গিয়ে একটা বইও আনতে পারো, ১০ টা বইও আনতে পারো। তো খরচ কিন্তু ৳১০০ ই। ওকে। এরপরে হচ্ছে স্টোরেজ কস্ট প্রতি বই ৳৮ এবং প্রত্যেকটা বইয়ের মূল্য ৳৫০। এখন তোমার প্রশ্ন হচ্ছে, তোমার কাছে আমাদের কথা হচ্ছে, আমরা কতটুকু বই মানে একবারে গিয়ে কতটুকু বই কিনে নিয়ে আসবো? প্রশ্ন কিন্তু এখানে। ওকে? সো টোটাল কস্ট যদি আমরা হিসাব করি যে ১৬০০ বইয়ের ৳৫০ করে, তাহলে ৳৮০,০০০ লাগতেছে। ওকে। বিষয়টা বুঝছো? এটা আমরা এখন একটু এখানে ছকে চলে যাব। ছকে হিসেব করব যে ১ম এ আমরা যদি বলি, এখানে দেখো নাম্বার অফ ইউনিটস। আমার কতগুলা বই? ১৬০০। তো আমরা এটা সাজাই ১৬০০, ১০০, ৪০০, ২০০, ১০০, ৫০। অর্থাৎ আমি প্রতিবার কয়টা করে আনবো? ঠিক আছে? সেটি হচ্ছে কথা। তাহলে আমরা কি বুঝছি? আমরা কি আমাদের যে এখানে কেসটা সেটি কি বুঝছি কিনা? তাহলে আমরা সমাধানটা করতে গেলে ঝামেলা হবে না। ওকে। আমার ১৬০০ বই, আমি ১৬০০ বই একবারে আনতে পারি। ১৬০০ বই ২ বারে আনতে পারি। ৮০০ করে আসবে। ১৬০০ বই ৪ বারে আনতে পারি। ১৬০০ বই ৮ বারে আনতে পারি। ১৬০০ বই ১৬ বারে আনতে পারি। ১৬০০ বই ২০ বারে আনতে পারি। ১৬০০ বই ৩২ বারে আনতে পারি। আরো হতে পারে। ১৬০০ বই ১৬০০ বারেও আনতে পারি। পারি না? প্রশ্ন হচ্ছে আমি কোনভাবে আনলে আমার কস্ট সেভিং হবে, আমার ইনভেন্টরিতে প্রেশার পড়বে না, সবকিছু মিলে। দেখো, বইয়ের যেটি বলা হচ্ছে যে ওয়াটার কোয়ান্টিটি, তাহলে এভারেজ ওয়াটার কোয়ান্টিটি, এভারেজ ওয়াটার কোয়ান্টিটিটা কিভাবে বের করে? শুরু এবং শেষ, শুরু যদি ১৬০০ টা, শেষ ০ তাহলে এটার ভাগ করে আছে তার এভারেজ, তাহলে ৮০০ থেকে। এভারেজ কোয়ান্টিটি ৮০০ হতে পারে, ৪০০ হতে পারে, ১০০ হতে পারে, ৫০ হতে পারে। এখন এটা ইস্যু না। ইস্যু হচ্ছে, দেখো এখানে ৳১০০ খরচ হচ্ছে প্রতিবার। একবার গেলে খরচ হয় কত? ৳১০০। ২ বার গেলে খরচ হবে ৳২০০, ৪ বার ৪০০, ৮ বার ৮০০, ১৬ বার ১৬০০, ২০ বার ২০০০, ৩০ বার ৳৩২০০ খরচ হচ্ছে। ওকে। এবার আসি, তাহলে স্টোরেজ কস্ট আ কত হচ্ছে আমার? আমি একটু দেখি। তো একবারে যদি আমার কয় টাকা করে স্টোরেজ কস্ট? ৳৮ করে। তাহলে ৳৮ করে যদি কস্ট হয়, তাহলে যেটি হচ্ছে, দেখো ১৬০০ বই যদি আমি একবারে কিনে নিয়ে আসি, ১৬০০ বই, দেখো এখানে তো আর ১৬০০ বই একবারে কিনে নিয়ে আসছি না আমরা। এখানে এভারেজ যেটা কস্ট রয়েছে সেটি একটু দেখি, ১ মিনিট। ওকে। আমরা একটু দেখি তাহলে কি হচ্ছে। মনে করো তুমি যেটা নিয়ে আসতেছো সেটি হচ্ছে ৮০০, ৪০০, ২০০ এভারেজ নিয়ে আসবো না, কারণ সেটি তো আনা যাচ্ছে না। তো আমরা যদি এভারেজ কোয়ান্টিটি নিয়ে আসি, ১০০, ৪০০, ২০০, ১০০ এভাবে নিয়ে আসি, তাহলে সেটি এনে কিন্তু আমাদের রাখতে হচ্ছে। তাহলে সেটার কস্টিংটা কত হচ্ছে? দেখো, ৮ × ৬৪, ৪০০ হলে ৩২০০, ১৬০০, ১০০ হলে ৫০ হলে, ২৫ হলে ২০০। পারচেজ কস্ট ৳৮০,০০০ আমার লাগবে। সে আমি যখনই আনি সেটি। ৳৮০,০০০ হলে পারচেজ কস্ট সবসময় একই থাকবে, এটা আমরা ইগনোর। এখন আমরা কস্ট আমরা বের করতে পারি। দেখো, আমি যদি ১৬০০ বই একবারে নিয়ে আসি,
তাহলে 1600টা বই আসতেছে, 100 টাকা খরচ হচ্ছে। 1600-র যদি প্রত্যেকটাকে স্টোরেজ করি সেটির কস্ট কত হচ্ছে? এখানে যেটা বলা হচ্ছে আমরা যদি এভারেজ কস্ট ধরি তাহলে সেটির কস্ট হচ্ছে 6500, 3200, 2000, 1600। এখন এই যে কস্ট গুলো আমরা দেখি কম যখন আমরা বেশি আনছি তখন যে ঝামেলাটা হচ্ছে আমাদের স্টোরেজ কস্টটা বেশি পড়ে যাচ্ছে। তখন তুমি বেশি বই আনবা, যে দেখো তোমার একবারে আনতেছো একবারে আনবা অর্ডার কতগুলো 100 টাকা খরচ হবে একবার আনতে, কতটা বই আনবা 800টা বই আনবা। স্যার আপনার কথা বেজে বেজে আসতেছে স্যার। কথা বেজে বেজে আসতেছে ইয়ের জন্য হবে, সেটি হচ্ছে যে স্যার এই যে পুরোটা সময় স্যার এত পরিমাণ বাজতেছে স্যার, একটা ওয়ার্ড বুঝে একটা ওয়ার্ড মানে কোনোভাবেই গেস করতে পারতেছি না স্যার। কোন ওয়ার্ড পারছো না? কি সবার একই প্রবলেম হচ্ছে? বাকিরা? জি স্যার। আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় ওকে। দেখো তাহলে আমার যে প্রশ্নটা হচ্ছে এখানে, আমার হচ্ছে একবার বই আনতে যাব আমি নীলক্ষেত্রে, আমার খরচ হবে 100 টাকা, আমি নিয়ে আসবো 800 বই। ওকে, তাহলে 800 বই যদি এখন আমি এনে রাখি তাহলে স্টোরেজ কস্ট হচ্ছে 6400 টাকা। ওকে, তাহলে এবার আমার টোটাল কস্ট হচ্ছে বই গিয়ে নিয়ে আসতে এবং স্টোরেজ করতে, এখানে কত 6400 হচ্ছে আমার স্টোরেজ কস্ট, তাই না? যেহেতু 800 ইনটু 100টা 6400, তাহলে এখানে আর হচ্ছে আমার গিয়ে আর নিয়ে আসতে কত খরচ হচ্ছে 16500। আমরা বুঝেছি। এরপরে আমি মনে করে যে না 2 বারে নিয়ে আসবো, 2 বারে যাব 400 করে বই নিয়ে আসবো। যদি 400 করে নিয়ে আসি 2 বার গিয়ে, তাহলে আমার খরচ হচ্ছে 3200 প্লাস এখানে 200, 3300। আর যদি আমি বলি যে না আমি এবার 200 করে নিয়ে আসবো, তাহলে আমি 4 বারে গিয়ে নিয়ে আসতেছি, তখন আমার খরচ হচ্ছে 1600 আর 500। দেখো একটা জিনিস, যখন কোয়ান্টিটির পরিমাণ কমছে স্টোরেজের পরিমাণ কমছে কোয়ান্টিটি, তখন কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, অর্থাৎ তোমাকে 2-3 বার যেতে আসতে হচ্ছে, তখন তোমার যাওয়া আসার খরচটা বেড়ে যাচ্ছে। অন্যদিকে তোমার স্টোরেজ কস্ট কমতেছে, আবার যখন তুমি বেশি পরিমাণে নিয়ে আসতেছো তোমার স্টোরেজ কস্টটা বেড়ে যাচ্ছে, মানে দুটোতেই কিন্তু ঝামেলা। পরে দেখো তুমি মনে করো কি করতেছো যে 100টা বই নিয়ে আসবা, তোমার খরচ হবে কত? খরচ হচ্ছে 800 টাকা। তোমার এখানে স্টোরেজ কস্ট হচ্ছে 1600 টাকা। আবার যে না আরো কমাবা, তুমি 50 করে নিয়ে আসবা এভারেজ কোয়ান্টিটি, 40টা 25টা, তখন কি হচ্ছে তোমার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। মানে ঝামেলাটা কোথায় হচ্ছে দেখো, তুমি যত বেশি বার গিয়ে নিয়ে আসবা কোয়ান্টিটি কম হচ্ছে ভালো কথা, কিন্তু তোমার এই যে যাতায়াতের কস্ট বেশি হচ্ছে। আবার তুমি যখন বড় কোয়ান্টিটি মানে কম কোয়ান্টিটি নিয়ে আসলে তো কম রেন্ট লাগবে, তাই না? 8 টাকা করে ভাড়া, তাহলে কম ভাড়া লাগবে রাখতে। কিন্তু তুমি যখন বেশি কোয়ান্টিটি নিয়ে আসতেছো, মানে কম কোয়ান্টিটি নিয়ে আসলে তো বেশি বার যেতে হবে, আবার বেশি কোয়ান্টিটি নিয়ে আসলে আবার ওই যে স্টোরেজ কস্ট তোমার বেশি পড়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কম বই নিয়ে আসতেছি, অর্থাৎ তখন আবার ঝামেলা হচ্ছে। তাহলে একটা এই যে এখানে একটা ক্রস মার্ক অর্থাৎ ইয়ে করে দেওয়া রয়েছে 8 নম্বরে, যে নাম্বার অফ, এখানে যদি আমরা দেখি যে এই সময়ের ক্ষেত্রে আমার কস্ট কি হচ্ছে, যে তুমি এরকম করে যদি ক্যালকুলেট করো তাহলে দেখা যাচ্ছে আমার এই যে অর্ডারিং কস্ট এবং এভারেজ কস্ট দুটোই সমান। তো যখন এইটা এবং এখানে দেখো 1600 সব থেকে কম, উপরে এবং নিচ থেকে কম। এখন তুমি বলতে পারো যে স্যার উপরে তো আরো রয়েছে, আমি তো 1600 থেকেও ধরতে পারি। হ্যাঁ, তুমি 1600 থেকে ধরতে পারো, উপরে 1600 নিচে 0 বা 1। ঘটনা কিন্তু সেই ক্ষেত্রে তুমি যদি এক বইয়ের জন্য 1600 বার গিয়ে 1600টা বই নিয়ে আসো, কস্ট নিশ্চয়ই বেশি পড়বে, তাই না? তাহলে এই কস্টটাই কিন্তু সবচেয়ে কম। তাহলে আমাদের যদি বলি 200 টা করে বই 8 বার মানে গিয়ে নিয়ে আসলে
আমার সবচেয়ে ইকোনমিক হচ্ছে, আমি লাভবান হচ্ছি। এটি কিন্তু আমরা বের করতে চাচ্ছি সূত্রের মাধ্যমে, যেটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলছি। তাহলে এখানে উনি যেভাবে করেছেন সূত্রটা, যে 2 UP/S, যেটা আমরা সূত্র জানি, 2 হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড এবং 100 হচ্ছে কি আমাদের একবার যেতে আসতে যে কস্টটা, ওয়ার্ডারিং কস্ট, সেটি, এবং স্টোরেজ কস্ট কত, এই সূত্রের সাথে আমরা পাচ্ছি 200 pieces। তাহলে ঘটনা একই। তাহলে আমরা খুঁজে বের করলাম, এই চার্টের মাধ্যমেও কিন্তু দেখা গেল যে আমরা এবারে কিভাবে আনলে খরচটা আমার কম পড়বে, স্টোরেজ কস্ট এবং একই সাথে আমার যে কস্ট রয়েছে সেটি হচ্ছে অর্ডারিং কস্ট, বা নিয়ে আসার জন্য যে কস্ট সেটি কম পড়বে। তো আশা করি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে যে সূত্রটা রয়েছে সেটি আমরা দেখলাম। একটু পরের স্লাইডে আমাদের যে এটা ছিল সেটা একটু দেখবো। আচ্ছা, এইখানে যাই। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে যেটি বোঝাচ্ছে, মানে কি, ওই যে আমরা নীলক্ষেতের উদাহরণ দিয়ে বুঝলাম যে যাব এবং কতবার কত যাব এবং কতটুক করে নিয়ে আসবো, এটা ফাইন্ড আউট করতে হবে সবচেয়ে কম খরচ কখন পড়বে, তাহলেই তো আমার বেশি লাভ হবে। সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সমান √2DK/H, যেখানে আমরা ডি ফিক্সড কস্ট পার ইয়ার বলতেছি, এন্ড কে ডিমান্ড ইউনিটস, ওই যে 1800 সেটি, এবং ডি হচ্ছে কস্ট, কতটুকু অর্ডারিং কস্ট হচ্ছে আমার, এবং এইচ হচ্ছে হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ সেটা স্টোরেজ কস্ট রাখতে কত খরচ হচ্ছে। এই সূত্রের মাধ্যমে তুমি যদি চিন্তা করো যে তোমার কতটুকু করে আনা দরকার, তুমি যদি কোনো ব্যবসা করো তাহলে কিন্তু সহজেই, এবং একই সাথে তোমার কিন্তু ইনভেন্টরিটাও ম্যানেজ হচ্ছে। ওকে, সেটাকে আমরা বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো সবাই? ওকে, তো এখানে আরো কিছু যে রয়েছে, যে অপটিমাম নাম্বার অর্ডারস পার এনাম, আমরা এগুলো আরো সূত্র দিয়ে বের করতে পারি। অপটিমাম নাম্বার অফ সাইকেল টাইম, তারপর হচ্ছে ম্যানুয়াল ইনভেন্টরি কস্ট, একই সব দেওয়া থাকলে করতে পারবা তুমি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটি হচ্ছে টয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কাস্টমার পারমিট কস্ট পার ইউনিট নাম ক্যারিং কস্ট এন্ড ওয়ার্ডারিং কস্ট হচ্ছে 80 টাকা। তাহলে 80 কি ওয়ার্ডারিং কস্ট, তার আমরা ওই যে 80 টা ওয়ার্ডারিং কস্ট, এবং এটি হচ্ছে তার স্টোরেজ কস্ট, অর্থাৎ একটা ইউনিট রাখতে এত খরচ হবে, এবং কতগুলো ইউনিট কিনবে 3800। তাহলে এখন প্রশ্ন হতে পারে সে এখন কতগুলো মিনিমাম কিনবে যেটা কিনলে তার কোনো লস হবে না, বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত। এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অপটিমাম নাম্বার নাম, ডিমান্ড পিকিউ, এভারেজ ইনভেন্টরি কস্ট, এখান থেকে আমরা এভারেজ আমরা জানি যে শুধু এবং করে ভাগ করলেই হয়। অপটিমাম পিরিয়ড সাপ্লাই অপটিমাম অর্ডার, চলো একটু দেখে নিই আমাদের সলিউশনটা। হচ্ছে এখানে আমাদের প্রথম ছিল 3800 অ্যানুয়াল ডিমান্ড, এটা হচ্ছে হোল্ডিং কস্ট, এবং এটি হচ্ছে অর্ডারিং কস্ট। তাহলে সহজভাবে সূত্র √2DK/H সবাই 1.4 সিম্পল। 659 ইউনিট, তোমার 800 ডিমান্ড ঠিক আছে, বাট তুমি যদি 659 করে নিয়ে আসো তোমার বই, তাহলে তোমার সব দিক থেকে তোমার যেমন যাতায়াত কষ্ট কম লাগবে, এবং একই সাথে তোমার যে হোল্ডিং কস্ট সেটিও কিন্তু কম লাগবে। আমরা কিন্তু এটা অবশ্যই বোধহয় বুঝেছি যে আমি যদি যত বেশিবার যাব আমার অর্ডারিং কস্ট বেশি হবে, কিন্তু কম বই আনলে আবার স্টোরেজ কস্ট কম হবে, আবার একই সাথে অনেকগুলো আনলে স্টোরেজ কস্ট বেশি হবে। তাহলে যেন স্টোরেজ কস্টও বেশি না হয়, আবার প্রচুর যাওয়াও না লাগে, তাহলে এমন ভাবে যাবো এবং আনবো যাতে করে আমার বই কস্ট সবচেয়ে কম হয়। তাহলে সেটি বের করার ফর্মুলা হচ্ছে এটি। ওকে, তাহলে অপটিমাম নাম্বার অফ পার এনাম, একই সূত্র, ইকুয়াল অ্যানুয়াল ডিমান্ড বাই ইকিউ। ইকুয়াল ডিমান্ড হচ্ছে 3800, আর হচ্ছে আমাদের ইকিউ ভাগ করলে যে কটা আসে। মিনিমাম অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট সূত্রে জাস্ট খেলাবো, আর কোনো কিছুই না। পিরিয়ড সাপ্লাই পার অর্ডার, অর্থাৎ অপটিমাম অর্ডার কতটুকু সেটি। ওকে, আশা করি বোঝা গেছে। আমরা আরো একটা আমাদের রয়েছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য ফর্মুলা, সেটি হচ্ছে যে ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা। ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলাতে আমরা কি বুঝবো, যে এখানে ডেজ বলা হচ্ছে যে প্রতিদিনে, ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা বলতে বোঝাচ্ছে যে আমার তো এটা জানা দরকার যে প্রতিদিন কি পরিমাণ বা কত দিন লাগতেছে একটা র মেটেরিয়াল
আমার এখানে ঢুকে সেটি মনে করো তুমি র মেটেরিয়ালটা আনতেছো, আনে সেটা ঢুকে বের হওয়া, মানে পণ্যে বের হওয়া, সেটাকে বলা হচ্ছে যে, তাহলে তোমাকে সেই সময়টা ক্যালকুলেট করতে হবে, সেই সময়টা ক্যালকুলেট করে কিন্তু তোমার ইনভেন্টরি আনতে হবে। তাহলে ডেজ ইনভেন্টরি আন্ডারস্ট্যান্ডিং ফর্মুলা বলতেছে যে কস্ট মানে কস্ট অফ অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু 365। তাহলে এইখান থেকে আমি বের করতে পারছি যে আমার একটা জিনিস ঢুকে কত দিনে বের হচ্ছে বা কত সময় লাগছে, যেখানে অ্যাভারেজ ইনভেন্টরি যেটা সমান সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং কত, মনে করো 3800 বা 1800, সেটা ছিল বিগিনিং, এবং এন্ডিং ইনভেন্টরি যখন থেকে তুমি ক্যালকুলেট করছো সেটি তোমার এন্ডিং ইনভেন্টরি, মানে যখন তুমি ভাবতেছো যে তুমি আবার নিয়ে আসবো জিনিসপত্র, তখন সেটি বাই 2, সেটি হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি, বলা হচ্ছে যে কস্ট অফ অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ অ্যাভারেজ ইনভেন্টরি আমাদের বের করতে হবে। এখন এটা তো আমরা অ্যাভারেজ ইনভেন্টরি বের করলাম, অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট বের করতে গেলে আবার এই যে দেখো নিচে সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ইজ এ কস্ট অফ গুডস সোল্ড, কতটুকু বিক্রি হয়েছে সেটি, এন্ড ডেজ ইন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরির কস্ট হচ্ছে এটা, তাহলে ডেজ ইন পিরিয়ড ইন দ্য নাম্বার, তাহলে আমাদের কতদিন, 365। তো এটা 365 ছাড়াও তুমি যদি মান্থলি বের করতে চাও, 2 মান্থলি বের করতে চাও, নো ম্যাটার। তাহলে তোমার ডিওআই যেটা আউটস্ট্যান্ডিং ফর্মুলা, সেটি তোমাকে দিচ্ছে যে তোমার ইনভেন্টরিটা কতদিনে শেষ হবে, বা কতদিন প্রতিদিন কতটুকু লাগছে, বা একটা জিনিস শুরু হয়ে শেষ হতে কতটুকু লাগছে, সেটি কিন্তু তোমাকে ধারণা দিচ্ছে। এখান থেকে তুমি এটি বের করতে পারছো, এবং সেই অনুযায়ী তুমি তোমার যে রিপিটেড অর্ডার বা তোমার যে ইনভেন্টরি কেনার দরকার সেটি করতে পারছো। তো সেটির তো হবে ডেজ ইন ইনভেন্টরি। তার আগে আমাদের একটু দেখা দরকার সেফটি স্টক ফর্মুলা, যেটা আমরা কথা বলেছিলাম সেদিন ক্লাসেও, যে সেফটি স্টকটা আসলে কি। সেফটি স্টকটা হচ্ছে যে এমন একটা পরিমাণ যেটি করলে আমার মানে আমার কোম্পানির প্রোডাকশন বন্ধ হবে না, এই পরিমাণ। তাহলে এটা আসলে কিভাবে বুঝবো এটা কতটুকু হলে হবে। এখন দেখো তোমার মনে করো প্রতিদিনের যদি আমরা হিসাব করি, এখানে যেটি দেওয়া আছে মিনিমাম 5 এবং মিনিমাম 5টা বই তোমার বিক্রি হবে 2 দিনে, নরমাল হচ্ছে তোমার 10টা বই বিক্রি হয় 3 দিনে, এবং ম্যাক্সিমাম যদি বলি আমার তোমার 15টা বই বিক্রি হয় 4 দিনে। স্যার সেফটি স্টকটা স্যার আরেকবার বলবেন স্যার, যে এমন একটা পরিমাণ স্যার। সেফটি স্টকটা হচ্ছে এমন একটা পরিমাণ, যেই পরিমাণ মনে করো তুমি 2 মাস ভাত খাবা, তাহলে 2 মাস ভাত খাওয়ার জন্য তোমার কতটুকু চাল লাগবে, যে প্রতিদিন তুমি খাও হচ্ছে মনে করো 4 জন প্রতিদিন 1 কেজি করে খাও, তাহলে 30 দিনে 30 কেজি লাগবে। কিন্তু কোনোদিন তো আবার একটু বেশিও খেতে পারো, আবার কোনোদিন একটু কমও খেতে পারো, সেই জন্য তুমি বুদ্ধি করে কি করলা, 35 কেজি রেখে দিলা, যে আমি কম বা বেশি খাই, এর বাইরে যাবে না। সেটাকে আমরা সেফটি স্টক বলতেছি, যে যেখান থেকে আর তোমার কম হবে না। ঠিক আছে, তো এখানে দেখো একটু মানে উদাহরণটা। লিমিটেড করে স্যার আর কি। হ্যাঁ, মানে আমরা রেখে দেই না যে তুমি যদি এখানে সূত্রটা দেখো, সূত্রটা তুমি যদি ম্যাক্সিমাম যেটা, তুমি যদি তোমার ডেজ গুলো তুমি ম্যাক্সিমাম মনে করো 1 কেজি করে খাও বা 2 কেজি করে খাও, তাহলে তুমি যদি ম্যাক্সিমাম ডেজ দিয়ে গুণ করে রেখে দাও, তাহলে 60 কেজি। তুমি যদি 60 কেজি চাল রেখে দাও, তাহলে তো তোমার আর এটা তুমি সর্বোচ্চ খেয়েও শেষ করতে পারবে না, তাই না? তাহলে তোমার তো আর কোনো চিন্তা থাকছে না, অর্থাৎ এই স্টকটা থেকে কিন্তু তোমার কমছে না, মানে এই স্টকটা কিন্তু তোমার নির্দিষ্ট সময়ের আগে শেষ হচ্ছে না, সেজন্য এটাকে আমরা সেফটি স্টক বলতেছি। তো এটি সাধারণত এই যে দেখো, তাহলে আমার যদি বই বিক্রি হয় 15টা, তাহলে 4 দিনে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার সেফটি স্টক কত হবে, তাহলে আমি সেফটি স্টক কয়টা কিনে রাখবো, মানে সেফটি স্টক মানে কতগুলো রাখবো, আমার যে নরমাল যেটি লাগে তার সাথে আর কতগুলো লাগবে। তাহলে এখানে দেখো যে ম্যাক্সিমাম ডেইলি ইউসেজ ইনটু মিনিমাম লিড টাইম ইন এ ডেজ, ম্যাক্সিমাম ডেইলি ইউসেজ কত, আমার 15টা, এবং মিনিমাম লিড টাইম আমার ম্যাক্সিমাম লিড টাইম 4 দিনে আমি 15টা সর্বোচ্চ বিক্রি করতে পারি, এর উপরে তো বিক্রি হবে না আমার বই। তাহলে সর্বোচ্চ 4 দিনে বিক্রি হয়, তাহলে কতগুলো বিক্রি হবে, 4 5 15 60 বিক্রি হবে। ওকে, মাইনাস অ্যাভারেজ ডেইলি ইউজেস অ্যাভারেজ লিড টাইম, আমি অ্যাভারেজ কতটুকু প্রতিদিন করি মানে খাই, বা প্রতিদিন অ্যাভারেজ কতটুকু বই বিক্রি হয়, সেটি হচ্ছে কত অ্যাভারেজ, যেটি নরমাল। তাহলে 10 ইনটু 3 30টা, তাহলে হচ্ছে 60 থেকে আমি যদি এটা করে দেই, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার সেফটি স্টক। জি স্যার। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ 30 3 10 30 সেটি বাদ দিলে, তাহলে আমি যদি ম্যাক্সিমামটা
তাহলে এই 30টা নরমালের সাথে রেখে দেই, তাহলে সেটি আমার সেফটি স্টক, এর আর ফুরোবে না। এটি জি, সাধারণত ইনভেন্টরি করা হয়ে থাকে যে যতটুকু অ্যাভারেজটা দিয়ে যদি যখন এই ফর্মুলা অ্যাভারেজটা ম্যাক্সিমাম আর কতটুকু রাখলে আসলে আমাদের আর শর্ট পড়বে না। রিওয়ার্ডার পয়েন্ট ফর্মুলা যেটি বলা হচ্ছে যে বারবার তুমি মনে করো যে একই জিনিস নিয়ে আসতে, তো এই যে রিওয়ার্ডার পয়েন্টটা এটি আসলে কত দিনে তুমি করবা বা কখন শেষ হলে তুমি আসলে করবা সেটিকে বোঝাচ্ছে। তো এটি বের করার সূত্র হচ্ছে যে ডেইলি ইউসেজ বাই অ্যাভারেজ লিড টাইম ইন এ ডেজ সেফটি স্টক। তাহলে এখানে যদি আমরা বের করি তাহলে অ্যাভারেজ ডেইলি আমরা লিড টাইম ডিমান্ড বলছি, অ্যাভারেজ ডেইলি ইউসেজ 10টা ইনটু অ্যাভারেজ লিড টাইম 30, তাহলে 3 × 30 প্লাস সেফটি স্টক আমাদের 30টা বের হয়েছে, আরো 30টা। তাহলে রিওয়ার্ডার পয়েন্ট হচ্ছে লিড টাইম প্লাস সেফটি স্টকের, অর্থাৎ তোমার যখন 60টা বই হাতে থাকতেছে তখনই তোমাকে কিন্তু অর্ডার করতে হবে, ঠিক আছে? তাহলে যেটি হবে টাইম ডিমান্ড, এটা স্যার কি স্যার? লিড টাইম ডিমান্ডটাকে বোঝা হচ্ছে অ্যাভারেজ ডেইলি ইউসেজ ইনটু অ্যাভারেজ লিড টাইম ইন এ ডেজ, অর্থাৎ নরমাল যেটি সেটিকে আমরা বলছি। তো তোমার রিওয়ার্ডার পয়েন্ট মানে কি, তুমি আবার বই কিনতে যাবা বা বই নিয়ে আসতে যাবা, কিন্তু তোমার কতগুলা বই থাকলে তুমি বই আনতে যাবা, সেই সময়টা কখন বা কতগুলো ইনভেন্টরি থাকলে তুমি বই আনতে যাবা। তাহলে তোমার যেটি কি নরমাল তুমি বিক্রি করতে পারো কতগুলা, সেটিকে আমরা লিড টাইম ডিমান্ড বলছি। তাহলে 10 × 3 30টা বিক্রি করতে পারো, তার সাথে তোমার সেফটি স্টক তুমি বের করছো কয়টা, 30টা। তাহলে তোমার হাতে যখন 60টা বই থাকছে, এই 60টা বই থাকাকালীন সময়ে তোমাকে বই আনতে যেতে হবে, কারণ বই আনতে তো সময় লাগবে 1-2 দিন, তাই না? তাহলে এখানে যখন তুমি এটা, তাহলে তোমার 60টা বই, সেটার জন্য ম্যাক্সিমাম তুমি সময় পাচ্ছ 4 দিন। ম্যাক্সিমাম বিক্রিও যদি হয় তোমার, তাহলে 60 দিন, 4 দিনে তোমার বই চলে আসবে। প্রশ্নটা হচ্ছে তুমি কখন বই কিনতে যাবা সেটি, তাহলে সেটি বের করার সূত্র হচ্ছে নরমাল কতটুকু বিক্রি হয় এবং সাথে সেফটি স্টক যোগ করে যখন যে অ্যামাউন্টটা হবে ওটা আসলে তোমাকে নতুন করে কিনতে হবে, এটিকেই বোঝাচ্ছে, ঠিক আছে? লিড টাইম ডিমান্ড বলতে যেটি বোঝাচ্ছে সেটি নরমাল, যে নরমাল অবস্থায় থাকলে কতটুকু বিক্রি হয়। তো এইটার মাধ্যমে তোমরা সেফটি স্টকটা অ্যানালাইসিস করতে, সরি রিঅর্ডার পয়েন্ট মানে কখন গেলে নিয়ে আসতে হবে সেটি বের করতে পারি আমরা। তো এখানে তো সূত্রটা রয়েছেই, বা এখানে আরো বিস্তারিত এখানে যেটা চার্ট দেওয়া রয়েছে এই চার্ট দিয়ে বলা যেতে পারে। এবং প্রথমে তোমাকে বলে দেওয়া হতে পারে যে তুমি 1800 বই কিনবা, তাহলে এই 1800 বইয়ের তুমি বের করো ও ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তাহলে ওটার রেন্ট এবং একই সাথে অর্ডারিং কস্ট দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে বলতে পারে এইগুলো এরকম চার্ট দেওয়া বলতে পারে যে তুমি এতটা মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করো, এখান থেকে সেফটি স্টক বের করো এবং সেখান থেকে রিঅর্ডারিং পয়েন্ট বের করো তোমার কতটুকু লাগবে। ওকে, অথবা তোমাকে বলা ডেইস ইন ইনভেন্টরি, প্রতিদিন তোমার কতটুকু যাচ্ছে বা কতটুকু খরচ হচ্ছে সেটিও বের করা যেতে পারে। তো এইখান থেকে তুমি সবগুলোই বের করতে পারবা, অর্থাৎ এই সূত্রগুলোর সাহায্যে একই রকম প্রবলেম তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের বাকি রেস্টটুকু। ভালো করে সবাই দেখবা, ম্যাথ গুলো প্রয়োজন হলে আমি আবার করিয়ে দিব, সমস্যা নাই। বুঝে থাকো, ক্লাস শেষ করে আমরা রিভিউ ক্লাসে যাব। হ্যাঁ, রিভিউ ক্লাসে আবার করিয়ে দিব, সমস্যা নেই। তো এই ছিল আজকে, ধন্যবাদ সবাইকে। আমাদের যে আজকের লেকচার ইনভেন্টরি, আমরা আরেকটা লেকচার করব সম্ভবত